ধান গাছের পাতা হলুদ হয়ে বসে যাওয়া এটি আমাদের দেশে ধান চাষের ক্ষেত্রে খুবই একটি কমন সমস্যা। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে অধিকাংশ চাষী বিষয়টি সঠিকভাবে বুঝতে না পেরে এর ভুল ট্রিটমেন্ট করে, যার ফলে ফলন অনেক কমে যায় এবং এই সমস্যার কোনো সমাধান হয় না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবো, অর্থাৎ সঠিক চিকিৎসা দিতে পারবো সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ধান গাছের পাতা হলুদ হয়ে বসে যাওয়া এর পাশাপাশি বেশ কয়েকটি লক্ষণ আমরা ধান গাছে দেখতে পাই। সেটা হলো কিরকম, যেমন পাতার রংটি, এই যে নিচের পাতা এবং উপরের পাতা এই দুই প্রকার পাতারই রং কমলা হলুদ রকম হয়ে যাবে, অর্থাৎ কিছুটা গাঢ় ডিপ হলুদের মতো হয়ে যাবে। বিশেষ করে এই যে যেই নিচের দিকে যে পাতাগুলো আছে এগুলো একদম ডিপ বা গাঢ় হলুদ হয়ে যাবে, আর সে তুলনায় উপরের গুলো একটু হালকা থাকবে। তার পাশাপাশি কি হবে, পাতাগুলো একটু মোটা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, এবং সর্বোপরি যে সমস্যাটি হবে, গাছের বৃদ্ধি একদম বন্ধ হয়ে যাবে। এই গাছের বৃদ্ধি যখন বন্ধ হয়ে যায় তখন আশেপাশের অন্যান্য গাছ তুলনামূলক এর চেয়ে বেশি বেড়ে যায়। তখন দূর থেকে দেখে মনে হয় যেন ভিতরে এই গাছগুলো বসে রয়েছে, যে গাছগুলোর পাতার রং এরকম গাঢ় হলুদ হয়ে গেছে। এই যে যে সমস্যাটা বা এই যে রোগটা, এটা কি কারণে হয়? এটি হচ্ছে টুংরো ভাইরাস নামক এক প্রকার ভাইরাসের আক্রমণ হয়, এবং এই ভাইরাসের আক্রমণ হলে এই ধরনের সমস্যা হয়। এই ভাইরাসের আক্রমণ হলে এর পাশাপাশি আর যে সমস্যাটি হবে সেটি হচ্ছে ধানের শীষ ঠিক মতো আসবে না, আসলেও সেখানে সঠিকভাবে ধানের দানা ধরবে না, অর্থাৎ ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন এই যে যে ভাইরাসটি, এই টুংরো ভাইরাস কিভাবে আসলো? সবুজ পাতা ফড়িং নামে একটি পোকা আছে, আপনারা জানেন। এই সবুজ পাতা ফড়িং হচ্ছে এই টুংরো ভাইরাসের বাহক। এই সবুজ পাতা ফড়িং গাছ থেকে গাছে ঘুরে বেড়ায় এবং এই ভাইরাসটিকে বহন করে নিয়ে বেড়ায়। তখন এই পোকার কারণে এই ভাইরাসটি আশেপাশের বিভিন্ন গাছগুলোতে ছড়িয়ে পড়ে এবং ফসলের ক্ষেতকে ক্ষতিগ্রস্ত করে থাকে। এখন তাহলে আমরা আলোচনা করব যে আমরা কি করলে বা কি প্রক্রিয়া অবলম্বন করলে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। জমিতে টুংরো ভাইরাসের আক্রমণ দেখা দিলে, অর্থাৎ বাদামি ঘাস ফড়িং যার কারণে এই ভাইরাসটি হয়, সেটিকে তখন দমন করতে হবে। সেই জন্য প্রথমে যে কাজটি করতে হবে, যে জমির সমস্ত পানি শুকিয়ে ফেলতে হবে, অর্থাৎ জমিটা ভেজা রাখা যাবে না। পানি বেশি রাখলে তখন এই পাতা ফড়িং গুলো পরিমাণে আরো বেশি বৃদ্ধি পায়। এই জন্য আমাদের সম্পূর্ণ জমি শুকিয়ে ফেলে সেখানে ইমিডাক্লোপিড অথবা থায়ামেথক্সাম, এই দুইটা গ্রুপের যে কোনো একটি গ্রুপের কীটনাশক 0.5 থেকে 1 মিলিলিটার প্রতি লিটার, এই যে মাত্রা, এই মাত্রায় স্প্রে করতে হবে। অর্থাৎ আপনি যদি পানি নেন 10 লিটার, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ওষুধ নিতে হবে 5 মিলি পরিমাণ। আর যদি সেই ওষুধটি পাউডার ফর্মে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নেবেন আপনি 5 গ্রাম পরিমাণ। যদি দেখেন আক্রমণের মাত্রা একটু বেশি, তাহলে এর পরিমাণ 5 থেকে 10 মিলি পর্যন্ত অথবা 5 থেকে 10 গ্রাম পর্যন্ত এর মধ্যে আপনি হিসাব করে তারপরে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। আর ইমিডাক্লোপ্রিড গ্রুপের কিছু কীটনাশকের মধ্যে উল্লেখযোগ্য ইমিটাপ, অ্যাডমায়ার, টিডো, এরকম 3টি কীটনাশক রয়েছে। এছাড়াও থায়ামেথক্সাম গ্রুপের অনেকগুলো কীটনাশক রয়েছে। আপনারা বাজার থেকে ভালো দেখে কীটনাশক ম্যানেজ করে সেটি স্প্রে করে দিবেন, এবং সর্বোপরি তার সাথে আপনারা ডিপিএন বা পুষ্টি দ্রবণটা স্প্রে করে দিবেন, যাতে করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই ডিপিএন বা পুষ্টি দ্রবণটি কিভাবে তৈরি করতে হয়, ব্যবহার করতে হয়, সে বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত। আমি এখন সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এটা তৈরি করে স্প্রে করবেন। এই ডিপিএন বা পুষ্টি দ্রবণটি গাছে স্প্রে করা হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করার জন্য। সেটি তৈরি করার জন্য 10 লিটার পরিমাণ পানিতে আপনি এমওপি সার, অর্থাৎ লাল সার বা কুইক পটাশ, এর যে কোনো একটি 60 গ্রাম পরিমাণ নেবেন। 80% সালফার আমাদের বাজারে নানা নামে পাওয়া যায়, যেমন থিওবিট, সালফক্স, এগুলো আপনারা কিনে থাকবেন। এর যে কোনো একটি সেটি নেবেন 30 গ্রাম পরিমাণ, এবং চিলেটের জিঙ্ক নেবেন 3 গ্রাম পরিমাণ। এই দ্রবণগুলো এই 10 লিটার পানিতে ভালো করে মিশিয়ে যতটুকু আপনার জমি আছে সেই হিসাব করে যতটুকু লাগে ততটুকু পরিমাণ আপনি স্প্রে করে দিবেন। মনে রাখবেন, যেদিন আপনি কীটনাশক স্প্রে করবেন, সেই কীটনাশক ওষুধ স্প্রে করার একদিন পর এটি স্প্রে করতে হবে। কীটনাশকের সঙ্গে কিন্তু একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে না। এবং প্রথমবার স্প্রে করার 7 দিন পর এটি আবার দ্বিতীয়বার স্প্রে করবেন, তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এবং এই কীটনাশকটি ব্যবহার করার কারণে সবুজ পাতা ফড়িং পোকাটা, যারা এই ভাইরাসের বাহক, তারা আর বৃদ্ধি পেতে পারবে না। এইভাবে আপনি আপনার বাকি ফসলগুলোকে রক্ষা করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই এটি কাইন্ডলি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে সেটি কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে রিপ্লাই দিব। অন্য বিষয় যদি জানার থাকে সেটিও আমাকে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করেও সেই বিষয়টি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।